কি হয়েছে তোর? আহনাফ কোনো উত্তর না দিয়ে পাশের বেডে শুয়ে বাতি নিভিয়ে দিল। তাহমিদ 2-3 বার ডাকলো, কিন্তু সে কোনো সাড়া দিল না। এখন আহনাফের মাথায় ঘুরছে অরুণিকা কেন তাকে তেমন গুরুত্ব দেয় না। আরাফের ব্যাপারটা আলাদা, কারণ আরাফই এক প্রকার অরুণিকার বাবা মার জায়গাটা নিয়ে নিয়েছিল। কিন্তু তুর্য, ও তো ওভাবে অরুণিকাকে সময় দেয়নি। তাদের মধ্যে আরাফ, তাহমিদ আর ইভানি অরুণিকাকে অনেক বেশি সময় দিয়েছে। অন্যদিকে তুর্য যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় আহনাফ অরুণিকাকে দেয়। তবু আহনাফের চেয়ে অরুণিকার কাছে তার রকস্টারই প্রিয়। আহনাফ এখন ভাবছে কি করলে সে অরুণিকার কাছ থেকে আলাদা মনোযোগ পাবে। সেই মনোযোগটা এখন তুর্য পাচ্ছে। ইমনের সামনেই মাওশিয়াতের হাত ধরে কম্পিউটার ক্লাস থেকে বের হলো ইভান। ইমন চুপচাপ তাদের যাওয়া দেখছে। তার এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না। সায়ন্তনীর সাথে সম্পর্কে গিয়েও সে মাওশিয়াতকে ভুলতে পারছে না। ইমন কাজ শেষ করে কম্পিউটার ল্যাব থেকে বের হলো। বাইরে আসতেই দেখলো ইভান মাওশিয়াতের চুলগুলোতে আঙুল চালাচ্ছে। ইমন তাদের সামনে দিয়ে বেরোতেই মাওশিয়াত ইমনকে দেখিয়ে দেখিয়ে ইভানের শার্ট ঠিক করে দিতে লাগলো। ইমন তাদের দিকে এক নজর তাকিয়ে চলে গেল। ইমন চলে যাওয়ার পর মাওশিয়াত বলল, ইভান, এগুলো কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কতদিন ধরে আমরা অভিনয় করছি, কিন্তু এমন কিছুই বলছে না। ইভান বলল, আমি ইমনকে অনেক ভালো করে চিনি। ও এত ধৈর্যশীল ছেলে না। ও খুব শীঘ্রই আমাদের কাছে আসবে। এরপর আমাকে প্রশ্ন করবে, এরপর তোমাকে আবার ফেরত চাইবে। তারপর মাওশিয়াত ইভানকে থামিয়ে দিয়ে বলল, যদি আসে তাহলে বুঝবো ও আমাকে এখনো ভালোবাসে। এরপর আমি ওকে সব জানিয়ে দেবো, তখন সব ঠিক হয়ে যাবে। এদিকে ইমন সায়ন্তনীর দোকানে আসতেই সায়ন্তনী তার দিকে চা এগিয়ে দিল। ইমন সায়ন্তনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে তার হাত ধরে তাকে পাশে বসালো। সায়ন্তনী বলল, কি হয়েছে ইমন? আমার সাথে কম্পিউটার ক্লাসে জয়েন করবে? কম্পিউটার ক্লাস? কি করব কম্পিউটার শিখে? কলেজে তো ভর্তি হতে পারছি না। কম্পিউটার ক্লাসের টাকা কিভাবে দেব? ইমন কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে বসে চা বিক্রি করতে পারো। ওখানে অনেক ভিড় হয়, দেখবে তোমার ভালোই ব্যবসা হবে। তাই নাকি? আচ্ছা যাব। সায়ন্তনী কথাটা বলেই মুগ্ধ দৃষ্টিতেই ইমনের দিকে তাকিয়ে রইল। ইমনের চোখে মুখে অস্থিরতা। সায়ন্তনী সেই অস্থিরতা দেখে তার হাত ধরে বলল, ভালোবাসি ইমন। সায়ন্তনীর কথাটি শুনেই ইমন চমকে উঠল। তারপর সায়ন্তনীর চোখের দিকে তাকালো। তখনই আরাফ দোকানে এলো। ইমন আর সায়ন্তনীকে কাছাকাছি দেখে গলা খাঁকারি দিল। শব্দ শুনে তারা দুজনেই দূরত্ব রেখে বসল। সায়ন্তনী আরাফকে দেখে অস্থির কণ্ঠে বলল, আরাফ, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি, বসো। সায়ন্তনী চা বানিয়ে আরাফের হাতে দিল। আরাফ আর চোখে সায়ন্তনীর দিকে তাকালো। তার চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠেছে। প্রেমে পড়লে মানুষের চেহারার মধ্যে আলাদা মাধুর্যতা ফুটে ওঠে। এই কথাটির সত্যতা সায়ন্তনীকে দেখলেই বোঝা যাবে। আরাফ সায়ন্তনীকে দেখে অনেক কিছুই বুঝতে পারে। তার চোখের গভীরতা, মিষ্টি হাসি আরাফকে ভাষা ছাড়াই অনেক কিছু জানিয়ে দেয়। শুধু সেই আরাফকে বোঝে না। সায়ন্তনী হয়তো কখনোই মনোযোগ দিয়ে আরাফকে দেখেনি। দেখলে হয়তো তার চোখের গভীরে জমে থাকা আক্ষেপগুলো দৃষ্টি এড়াতো না। কেটে গেল কয়েক সপ্তাহ। সায়ন্তনী এখন ইমনের কথায় কোচিং সেন্টারের সামনে চায়ের ফ্লাক্স নিয়ে বসে থাকে। ইমন সেখানে বসেই সায়ন্তনীর সাথে সময় কাটায়, যদিও তার মূল উদ্দেশ্য এইসব মাওশিয়াতকে দেখানো। ইমন কখনো পার্ক, কখনো খোলা রাস্তায় সায়ন্তনীর হাত ধরে নিজের গল্পের সাথে মেতে থাকে। কখনোই সে সায়ন্তনীর কাছে তার স্বপ্ন, তার ইচ্ছা, ভালো লাগা এসব নিয়ে প্রশ্ন করেনি। তবে সায়ন্তনী নিজ থেকেই ইমন সম্পর্কে সব জেনে নিয়েছে। সায়ন্তনীর মনে ভালোবাসার ঢেউ এত তীব্রভাবে ফুলে উঠেছিল যে সে বুঝতেই পারছিল না ইমনের এইসব ভালোবাসার প্রকাশ শুধুই লোক দেখানো। তবে সায়ন্তনী চোখ বন্ধ করেই ইমনকে বিশ্বাস করত। তার কোনো কিছুতেই সে বাধা দিত না। সে তার মাকেও ইমনের কথা বলে ফেলেছে। তিনি ইমনকে দেখতে চাইলেন। তারপর সায়ন্তনী একদিন তাকে বাসায় যাওয়ার জন্য দাওয়াত করলো। তবে ইমন একা যায়নি, অরুণিকা, আরাফ আর আহনাফকেও সাথে নিয়ে গিয়েছিল। তাহমিদকে দেখার জন্য বাসায় কাউকে থাকতে হবে, তাই তুর্য তাদের সাথে যায়নি। এদিকে ইভানও মাওশিয়াতকে নিয়ে আরাফের পিছু পিছু বিনা নিমন্ত্রণে সুরসুর করে চলে এলো। সায়ন্তনীদের বাসাটা অনেক ভেতরে, কলোনির পর কলোনি, তারপর ময়লা রাস্তা পার করে তারা একটা বস্তি এলাকায় চলে এলো।
আশেপাশে নর্দমার পানি উপচে হাঁটার রাস্তায় চলে এসেছে। সেখানের পাশে মানুষ বসে আছে। সায়ন্তনীর মনে মনে খারাপ লাগছিল, কারণ সে এমন একটা পরিবেশে শুধু ইমনকেই আনলে স্বাচ্ছন্দ্য বোধ করত। এখন বাকিরাও এসেছে, তাই সে ইতস্তত বোধ করছিল। এদিকে ইমন, আরাফ, ইভান আর আহনাফের এই রাস্তায় চলতে তেমন অসুবিধা হচ্ছে না, কারণ এর থেকে জটিল পথ তারা আগেও পার করেছে। কিন্তু মাওশিয়াত আর অরুণিকার জন্য এই রাস্তাটা মোটেও সুবিধার ছিল না। বস্তিতে ঢুকেই একটা কুকুর দেখে অরুণিকা লাফাতে লাগলো। সে আরাফের শার্ট খামচে ধরে বলল, আমি বাসায় চলে যাব, দেখো সামনে ভয়ঙ্কর একটা কুকুর। আরাফ অরুণিকাকে কোলে নিয়ে নিল। মাওশিয়াত তা দেখে বলল, ইস, অরুণিকার মতো ছোট হলে আজ আমাকেও কেউ কোলে নিত। ইভান ভ্রুকুচকে মাওশিয়াতের দিকে তাকালো। ইমন মাওশিয়াতের দিকে এক নজর তাকিয়ে মাথা নিচু করে হাঁটতে লাগলো। তারা সায়ন্তনীদের বাসায় আসতেই সায়ন্তনীর মা তাদের উঠানে বসার জন্য চাটাই বিছিয়ে দিলেন। আহনাফ পা ভাঁজ করে চাটাইয়ের ওপর বসে পড়ল। অরুণিকা সবার দিকে একবার একবার তাকিয়ে আহনাফের কোলে বসে পড়ল। আহনাফ ভ্রুকুচকে বলল, এত জায়গা থাকতে কোলে বসছো কেন? অরুণিকা চাটাইয়ের এক পাশ দেখিয়ে বলল, আমি এটাতে বসবো না। সায়ন্তনী বিষয়টা বুঝতে পেরে বলল, অরুণিকা, এটা গরম ভাপ লেগে একটু পুড়ে গেছে, ময়লা নেই। তোমরা আসবে তাই আমি সকালেই চাটাইটা ধুয়ে রোদে দিয়েছিলাম। আরাফ অরুণিকাকে টেনে আহনাফের কোল থেকে উঠিয়ে তার পাশে বসলো। তারপর বলল, সব জায়গায় নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি তাহমিদের কাছ থেকে বাছাবাছি করার মতো বাজে স্বভাবটি পেয়েছো। অরুণিকা আরাফের কথায় মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইল। আহনাফ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এখানে আমাদের মতো চুপচাপ বসে থাকবে, আমরা যা করব তাই করবে, তারপর তোমাকে একটা সারপ্রাইজ দেব। অরুণিকা আনন্দিত কণ্ঠে বলল, কি সারপ্রাইজ? পরে বলবো। অরুণিকা আহনাফের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। প্রথমে সে আহনাফের মতো পা গুটিয়ে বসলো। আহনাফের অভ্যাস খাওয়ার ফাঁকে ফাঁকে কাঁচামরিচ খাওয়া। অরুণিকাও তাকে অনুসরণ করতে গিয়ে কট করে মরিচে কামড় বসিয়ে দিল। সেকেন্ড খানিক পর অরুণিকা ঝালঝাল করে লাফিয়ে উঠল। সায়ন্তনী ঠান্ডা লস্যি নিয়ে এলো। তা খেয়েই অরুণিকার ঝাল কমলো। তবে এতক্ষণে তার নাকের পানি চোখের পানি এক হয়ে গেছে। আর তার এই অবস্থা দেখে সবার খাওয়া বন্ধ। অরুণিকা শান্ত হয়ে বসার পর ইভান বলল, তুমি মরিচটা খেতে গেলে কেন? অরুণিকা অভিমানী দৃষ্টিতে আহনাফের দিকে তাকিয়ে তাকে একটা চিমটে দিল। আহনাফ হাঁ করে অরুণিকার কাণ্ড দেখছে। আরাফ বলল, তুমি আনাফকে চিমটি দিলে কেন? অরুণিকা বলল, ও বলেছে চুপচাপ বসে থাকতে আর সবাই যা করে তাই করতে, তারপর আমাকে সারপ্রাইজ দিবে। তারপর সে আহনাফের দিকে তাকিয়ে বলল, এটাই তোমার সারপ্রাইজ ছিল, তাই না? আর কথা বলবো না তোমার সাথে। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, তুমি যদি সহজ কথা বাঁকাভাবে বুঝো, ওটাতে আমার দোষ কোথায়? আমি তোমাকে মরিচ খেলতে বলিনি, বলেছি আমাদের মতো চুপচাপ বসে থাকতে। আমি তো সবজিও নিয়েছিলাম, ওটা তো খাচ্ছিল না। আমি এই সবজি খাই না, তুমি জানো না? মরিচ তো খুব খাও, তাই না? অরুণিকা মুখ বাঁকিয়ে বলল। আরে সায়ন্তনী দুজনকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, আর কত ঝগড়া করবে তোমরা? এবার তো শান্ত হও। আজ পুরো সময়টা ইভান আর মাওশিয়াত নিজেদের নিয়েই ব্যস্ত ছিল। আর এইসব ইমনের একদমই সহ্য হচ্ছিল না। হঠাৎ তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হুট করে কথার মাঝখানে শান্তনের কাছাকাছি এসে তার অধরে চুম্বন করলো। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব। মাওশিয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। ইভান আর আহনাফ বিস্মিত। আরাফের চোখ দুটো স্থির হয়ে গেছে। অরুণিকাও সবার দেখা দেখি তাদের দিকে হাঁ করে তাকিয়ে রইল। আহনাফ অরুণিকার তাকানো দেখে তার সামনে এসে দাঁড়ালো। অরুণিকা আহনাফকে সরিয়ে দিয়ে বলল, তুমি সামনে কেন দাঁড়িয়েছো? এখানে এত জায়গা দেখছো না? অরুণিকার কণ্ঠ নীরবতা কাটিয়ে দিয়েছে। ইমন শব্দ শুনেই সায়ন্তনের কাছ থেকে দূরত্ব রেখে বসল। এদিকে সায়ন্তনী লজ্জায় লাল হয়ে গেছে। আর মাওশিয়াতের মনটা একেবারেই ভেঙে গেছে। সে একা একাই সামনে হাঁটতে লাগলো। ইভান ইমনের হাত ধরে তাকে বসা থেকে দাঁড় করালো। রাগী কণ্ঠে বলল, মাথা ঠিক আছে তোর? ইমন ক্ষীণ কণ্ঠে বলল, তোমার মাথা ঠিক আছে? তোমার যেহেতু মাথা ঠিক নেই, আমার মাথাও ঠিক নেই। কি করলি এটা, তাও আবার সবার সামনে? সায়ন্তনী মাথা নিচু করে একপাশে সরে দাঁড়ালো। ইভানের রাগ দেখে তার আরও বেশি লজ্জা লাগছিল। সে কারো চোখের দিকে তাকাতে পারছে না। লজ্জায় হয়তো সে এবার কেঁদেই দেবে।
আহনাফ বলল, আমি ওরকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। তোরা তোদের সমস্যাগুলো সমাধান করে ফেল। আহনাফ এই কথা বলে অরুণিকাকে নিয়ে চলে গেল। যাওয়ার পথে মাউশিয়াতকে একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, সব তোমার জেদের জন্য হয়েছে। শুরুতে যদি সবটা বুঝতে তাহলে এত কিছু হতো না। মাউশিয়াত কাঁদো কাঁদো কণ্ঠে বলল, অন্তত তোমার বন্ধুর রুচি সম্পর্কে এখন জানতে পারলাম। ইমনের মন মানসিকতা কত নোংরা তা আজ জেনেছি আমি। ও লোক দেখানো সম্পর্কে আজও দাগ লাগিয়ে দিয়েছে। এখনও ফিরে আসলেও আমি কখনো আজকের দিনটা ভুলতে পারবো না। আহনাফ কোনো উত্তর দিল না। সে অরুণিকাকে নিয়ে চলে গেল। এদিকে ইভান ইমনকে একপাশে টেনে বলল, আমাদের সব অভিনয় ছিল, আমরা কোনো সম্পর্কে যাইনি। ভেবেছি তুই রাগ করে আমার কাছে আসবি, অন্তত ঝগড়ার বাহানায় আমার সাথে কথা বলবি। তুই ভাবছিস আমি মৌসিয়াতকে ভালোবাসি, তোর জন্য ওর কাছ থেকে দূরত্ব রাখছি, কিন্তু এটা একদম সত্য না। ও উল্টো তোকে ভালোবাসে, তোকে পাওয়ার জন্য, তোকে জ্বালানোর জন্য এত কিছু করলো। আমরা ভাবছিলাম আগের মতো তুই আমার কাছে আসবি, ওকে ফেরত চাইবি। ইমন রাগী কণ্ঠে বলল, বারবার আমি কেন যাব? ও তো আসতে পারতো। আরাফ বলল, ইমন, তুই ওকে সুযোগটাই তো দিলি না। ও তোকে বলার আগেই তুই শান্তনীর সাথে সম্পর্কে চলে গিয়েছিলি। ইমন কথাটি শুনে আরাফকে জিজ্ঞেস করলো, আমি কাউকে বিশ্বাস করি না, একমাত্র তোকেই করি। তুই বল, মাউশায়াত কি এখন আমাকে সত্যি ভালোবাসে? আরাফ মাথা নেড়ে বলল। হ্যাঁ। ইমন আর কোনো দিকে না তাকিয়ে মাউশিয়াতের পিছু নিল। আরাফ ইমনের যাওয়ার দিকে তাকিয়ে পেছনে ফিরে শান্তনীর দিকে তাকালো। সায়ন্তনী আসামির মতো একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আরাফের সায়ন্তনীর অসহায় মুখটা দেখেই কষ্ট লাগলো। সে মনে মনে ভাবছে, শান্তনী যদি জানতে পারে ইমন জেদের বসে এতদিন তাকে পুতুলের মতো ব্যবহার করেছে, তাহলে হয়তো অনেক কষ্ট পাবে। সায়ন্তনীর চোখগুলো ভিজে গেল। সে ইমনের যাওয়ার পানে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ও এভাবে বিদায় না নিয়ে চলে গেল কেন? কি কথা হচ্ছিল ওদের মধ্যে? দাঁড়াও মাউশিয়াত, প্লিজ আমার কথাটা তো শোনো। ইমন প্লিজ, আমাকে আর বিরক্ত করো না। আমি ভুল করে ফেলেছি রাগের মাথায়। মাউশিয়াত ইমনকে থামিয়ে দিয়ে বলল, নাটক করে বন্ধ করো। তোমার কাছে মানুষের অনুভূতির কোনো মূল্য নেই। শান্তনী তোমাকে ভালোবাসে, তারপরেও তুমি ওর সাথে অভিনয় করেছো। আমি শুরুতেই তোমাকে বারণ করেছিলাম, আর আজকে তুমি কি করলে? ইমন হাত জোর করে মাউশিয়াতকে বলল, সরি, আর এমন ভুল হবে না। প্লিজ আমার সাথে এমন করো না। আমি তোমাকেই ভালোবাসি, সায়ন্তীকে না। মাউশিয়াত তাচ্ছিল্যের সুরে বলল, আমিও তোমাকে ভালোবাসতাম, কিন্তু এই ইমনকে নয়, আগের ইমনকে, যে মানুষকে সম্মান করত, যে অভিমানী ছিল ঠিকই, কিন্তু জেদ ছিল না। তুমি আমাকে পরিবর্তন করে এখন নিজেকে পরিবর্তন করে ফেলেছো। আই এম সরি ইমন, এখন আমাদের পথ ভিন্ন হয়ে গেছে। ইমন মাউশিয়াতের হাত ধরে বলল, তুমিও আমাকে অনেক কষ্ট দিয়েছিলে, স্কুলের সবার সামনে আমাকে অপমান করতে। আমি তো সব সহ্য করেছি, শুধু এই আশায় যে তুমি একদিন সব বলে আমাকে ভালোবাসবে। আমার ছোট বয়সের আবেগটা এখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই কারণে আমি বুঝতে পারছিলাম না তোমাকে কিভাবে ফিরিয়ে আনবো। আমি ভেবেছি আমাকে সায়ন্তীর সাথে দেখলে তুমি রিয়েলাইজ করবে যে তুমিও আমাকে ভালোবাসো। মাউশিয়াত ইমন থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, প্রতিদিন আর এই তামাশা আমি সহ্য করতে পারছি না। আমি মানসিক অশান্তিতে আছি। ইভান আর তোমার মধ্যে ঝামেলাটা শুরু আমার কারণেই হয়েছে। তাই একটা কথাই বলবো, ইভান তোমাকে অনেক ভালোবাসে। নিজের ভাইকে তুমি এতদিন অবহেলা করেছো, কিন্তু ও রাত দিন তোমার কথা ভেবেছে। তোমরা তো সব হারিয়ে ফেলেছো, এখন তুমি কি ভাইকেও হারাতে চাইছো? মানুষ নিজের জীবনটা ভাইয়ের জন্য ত্যাগ করে দেয়, আর তুমি ভালোবাসা ত্যাগ করতে পারলে না। অন্তত সেই মানসিকতা নিয়ে যদি থাকতে, তাহলে আমি সত্যিই তোমার কাছে ফিরে আসতাম। কারণ ইভান আমাকে ভালোবাসে না, আর আমিও ধীরে ধীরে তোমার গুরুত্ব বুঝতে পারলাম। কিন্তু ইমন, তুমি এখন স্বার্থপর হয়ে গেছো। প্লিজ আমাকে আরেকটা সুযোগ দাও। মাউশিয়াত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাহলে সায়ন্তনী? ইমন আর কিছুই বলল না। মাউশিয়াত মলিন হেসে সামনের রাস্তায় পা বাড়ালো। 2 সপ্তাহ দেখতে দেখতেই কেটে গেছে। সবার বাড়িতেই এখন নীরবতা বিরাজ করছে। শতাব্দী সারাদিন বাসায় বসে বসে তাহমিদকে নিয়েই ভাবতে থাকে। বাবা মাকে সে খুব ভালোবাসে, তাদের কষ্ট দিয়ে তাহমিদকে পাওয়া তার পক্ষে সম্ভব না। আর তারা তাহমিদ আর তার সম্পর্ক কখনোই মেনে নেবেন না। আর তাহমিদও তাকে ভালোবাসে কিনা এই ব্যাপারে শতাব্দী কিছুই জানে না। এদিকে মাউশিয়াত সারাদিন রুমে একা একা বসে থাকে। ইমন প্রতি ঘন্টায় 3-4 বার করে কল দেয়, কিন্তু মাউশিয়াত একবারও কল রিসিভ করে না।
অন্যদিকে ইমন আর ইভানের মধ্যে সব ঝামেলা মিটে গেছে, কিন্তু তাহমিদের অসুস্থতার জন্য সবার মধ্যেই বিষণ্ণতা বিরাজ করছে। নতুন করে এক্স-রে করার পর তার আরও সমস্যা দেখা গিয়েছে। এখন পায়ের হাড্ডি মজবুত করার জন্য থেরাপি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইভান আর আহনাফ সারাদিন তাহমিদের পেছনেই পড়ে থাকে, আর তাই অরুণিকার সম্পূর্ণ দায়িত্ব ইমনের উপরে পড়েছে। এদিকে সায়ন্তনী দোকান খুলে ইমনের অপেক্ষায় বসে থাকে। দোকানে আগের মতো সবাই আসে, শুধু ইমন আসে না। সে ইমনকে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু সে কল রিসিভ করেনি। তবে আরাফ মাঝে মাঝে দোকানে এসে চা খেয়ে যায়, কিন্তু সেদিনের ঘটনার পর সায়ন্তনী আরাফের চোখের দিকে তাকানোর মতো সাহস পাচ্ছে না। তার আরাফের সাথে কথা বলতে খুব লজ্জা লাগছে। আরাফও সেটা বুঝতে পেরে দোকানে যাওয়াই বন্ধ করে দিয়েছে। কিছুদিন পর মাওসিয়াত স্বাভাবিক হলো, সে বাসা থেকে বের হলো। অনেক দিন পরই সে কলেজে গেল। মনে মনে আশা করেছিল যাতে তাকে আর ইভান বা ইমন কারো মুখোমুখি হতে না হয়। সামনেই তার অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। ঘরে বসে থাকলে পরীক্ষায় ভালো করতে পারবে না, তার উপর অনেকগুলো ল্যাব করা বাকি। মাওসিয়াত ক্লাসে ঢুকতেই ইভানের মুখোমুখি হলো, কিন্তু সে ইভানের সাথে কোনো কথা না বলে ক্লাসে ঢুকে পড়ল। এদিকে ইভান ক্লাস থেকে বের হয়ে ইমনকে ফোন করে মাওসিয়াতের কথা জানালো। ইমনও দেরি না করে ইভানের কলেজে পৌঁছে গেল। ক্লাস শেষে মাওসিয়াত কলেজ থেকে বের হওয়ার সময় ইমন তার সামনে এসে দাঁড়ালো। ইমনকে দেখে মাওসিয়াত চমকে উঠল। ইমন তার সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে কি আরেকটা সুযোগ দেওয়া যায় না? আরেকবারই শেষ সুযোগ, আই প্রমিস। আমি আর এমন ভুল করব না। আমি তোমাকে ভালোবাসি মাওসিয়াত। আমি যা করেছি সেটা আমার ভুল ছিল না, অপরাধ ছিল। প্লিজ আমাকে শেষ সুযোগ দাও। আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না, তুমি ছাড়া কারো দিকেই তাকাবো না। ইভান ইমনের কথা শুনে অবাক হয়ে গেল। মনে মনে বলল, বাহ, কোনো মেয়ের দিকে তাকাবে না, দেখা যাক। ইমন পাশে ইভানকে দেখে ভ্রু কুঁচকাল। ইভান হাতের ইশারায় ইমনের কথাগুলো শুনে শব্দহীন তালি দিতে লাগলো। মাওসিয়াত ইমনের চোখ অনুসরণ করে পেছনে ফিরতেই ইমন চোখ বড় বড় করে ইভানের দিকে তাকালো। ইভানও মুহূর্তেই স্বাভাবিক হয়ে মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল। মাওসিয়াত এবার ইমনের দিকে তাকিয়ে বলল, শান্তনী কি হবে? ইমন বলল, আমি আজ ওকে সব জানিয়ে দেব। এরপরে ও যদি সত্যটা মেনে নিতে না পারে? ইভান সামনে এসে বলল। আমি বোঝাবো ওকে। মাওসিয়াত ইভানের দিকে তাকিয়ে বলল, অভিনয় তো তোমার ভাই করেছে, তাহলে তুমি কেন বোঝাবে? ইমন দাঁড়িয়ে বলল, আমি বুঝাবো, আজই বলবো। প্লিজ আমাকে একটা সুযোগ দাও। কেন সুযোগ দেবে বলো? জানি না, সুযোগ দিতে হবে তাই দেবে। মাওসিয়াত ভেঙচি কেটে বলল, কাল থেকে রোজা শুরু। আমি চাই আজই সায়ন্তনী সব জানুক। আগামীকাল যাতে সবার জীবনে নতুন সূর্য উঠে আসে এই আশা করছি। তুমি কি আমাকে সুযোগ দিচ্ছ? মাওসিয়াত মুচকি হেসে বলল, ঈদে আমার বাসায় তোমাদের সবার দায়িত্ব রইল। অরুণিকা, তোমার বন্ধুদের আর ইভানকে দেখিয়ে বলল, তোমার এই ভ্রাতাকেও নিয়ে আসবে, সেদিনই সব উত্তর পাবে। ইমন মনে মনে খুশি হলো, কিন্তু মুখে বলল, দেখো মাও। মাওসিয়াত মাও সম্বোধন শুনে ভ্রু কুচকে তাকালো। ইভান হেসে চলে গেল। ইমন বলল, সরি মাওসিয়াত। মাওসিয়াত বুকে হাত গুজে বলল, ইটস ওকে, মাও নামটা খারাপ না, মিষ্টি একটা নাম। ইমন কথাটি শুনে মুচকি হেসে বলল, মাও বলছি কি, ঈদ তো আনন্দের দিন, সেদিন এই অবুঝ যুবকটাকে কষ্ট দিও না, ঠিক আছে? মাওসিয়াত হাসলো। ইমন বলল, আমি কি তোমাকে বাসায় পৌঁছে দেব? না, আমি মামার বাসায় যাব। পাশেই বাসা, মা আজ ওখানেই আছে। বাসায় কেউ নেই, তুমি সাথে না গেলেই ভালো হবে। নিচে মামার স্টোর আছে একটা, মাঝে মাঝে ওখানে বসেন। উনি দেখলে অনেক প্রশ্ন করবেন। আমি আপাতত এইসব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না, তবে সময় হলে উত্তর দিতে আপত্তি নেই আমার তখন। মাওসিয়াতের শেষ কথাটি শুনে ইমন খুশি হলো। মাওসিয়াতের কাছ থেকে বিদায় নিয়ে সে বাসায় চলে এলো। বাসায় এসে ভাবতে লাগলো কিভাবে সে সায়ন্তনীকে সত্যটা বলবে। বিকেলে সায়ন্তনীর দোকানে চায়ের আসর বসলো। তুর্য, তাহমিদ আর অরুণিকাকে নিয়ে দোকানে এলো। অনেকদিন পর তাহমিদ ঘোরার জন্য বাসা থেকে বের হয়েছে। সাধারণত ডাক্তার দেখানোর জন্যই সে বাসা থেকে বের হয়। এদিকে তুর্য দোকানে এসেই সবাইকে ফোন করে সায়ন্তনীর দোকানে আসতে বলল। অনেকদিন নিজেদের ব্যস্ততার জন্য বাসায় একসাথে থেকেও আড্ডা দেওয়া হয় না।
এদিকে ইমনও সুযোগ পেয়ে গেল। সে দেরি না করে 10 মিনিটের মধ্যেই দোকানে চলে এলো। সায়ন্তনী ইমনকে দেখে যেন দেহে প্রাণ ফিরে পেল। চায়ের কেটলি একপাশে রেখে দৌড়ে ইমনের সামনে এসে দাঁড়ালো। কাপা কাপা কণ্ঠে বলল, এতদিন কোথায় ছিলে? তুর্য আর তাহমিদ একে অপরের মুখ যাচাই করছে। অরুণিকা হঠাৎ বলে উঠল, জানো রকস্টার, ওই দিন ইমন সায়ন্তনী আপুকে। এতটুকু বলেই অরুণিকা মুখে হাত দিয়ে হাসলো। ইমন রাগে দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালে তুর্য অরুণিকাকে ইশারায় চুপ থাকতে বলল। তবে তুর্য আর তাহমিদ বাকিদের কাছে এসব শুনিয়েছিল। তখনই দোকানের আহনাফ আর ইভান চলে এলো। তাদের দেখে ইমন আর কিছু বলল না। সে বেঞ্চের উপর গিয়ে বসলো। সায়ন্তনীও কিছু না বলে দোকানে ঢুকে চায়ের কাপ সাজাতে লাগলো। সবাই চুপচাপ বসে একে অপরের মুখ যাচাই করছে। অরুণিকাও সবার মুখের দিকে তাকিয়ে রইল। এরপর বিড়বিড় করে বলল, সবাই এমন স্ট্যাচু হয়ে গেছো কেন? সে এবার ইমনের 2 হাঁটুতে হাত রেখে ঝাঁকুনি দিয়ে বলল। মুখ। অরুণিকার এমন কাণ্ডে ইমন ভ্যাবাচাকা খেয়ে গেল। অরুণিকা বুকে হাত গুজে বলল, তোমরা সবাই স্ট্যাচু হয়ে গেলে কেন? তোমাদের মাথায় কি বিজলি পড়েছে? ইমন বলল, বিজলি? হ্যাঁ, বিজলি। আমাদের ক্লাসে একটা বিজলি আছে। ও কি বলে জানো? ওর যেদিন জন্ম হয়েছিল সেদিন বাহিরে বিজলি পড়ছিল, তাই ওর নাম বিজলি রাখা হয়েছে। আর বিজলি পড়লে মানুষ নাকি স্ট্যাচু হয়ে যায়। অরুণিকা স্ট্যাচু অফ লিবার্টির ভঙ্গিতে দাঁড়ালো। ইভান তার হাত নামিয়ে দিয়ে বলল, এখন তুমি কথা কম বলো আর চুপচাপ বসে থাকো। অরুণিকা ইভানের উল্টো দিকে মুখ ঘুরিয়ে ইভানকে ভেঙচি কাটল। তুর্য আর তাহমিদ তার মুখোমুখি থাকায় তারা অরুণিকার মুখের ভঙ্গিমা দেখে হাসতে লাগলো। আহনাফ ভ্রুকুচকে বলল, তোরা হাসছিস কেন? অরুণিকা পেছনে ফিরে আহনাফের দিকে তাকিয়ে আবারও সামনে তুর্য আর তাহমিদের দিকে তাকালো। তারপর ঠোঁটে আঙুল রেখে ইশারায় তাদের চুপ থাকতে বলল। তারপর তুর্যের কানের কাছে গিয়ে বলল, ওদের কিচ্ছু বলবে না, ঠিক আছে? ব্লা ব্লা ব্লা। তুর্য মুখ চেপে হেসে বলল, কি বলছো এগুলো? এখন ওরা ভাববে এদের নিয়ে কথা বলছি। অরুণিকা কথাটি বলে মুখে হাত দিয়ে হাসলো। তারপর তাহমিদের কানের কাছে এসে বলল, ব্লা ব্লা ব্লা। তাহমিদ কানে হাত দিয়ে অরুণিকাকে সরিয়ে দিয়ে বলল, কি? অরুণিকা আবারও ফিসফিস করে বলল, আরে আমি তো ওদের জ্বালানোর জন্য বলছি। ওরা ভাববে ওদের নিয়ে কথা বলছি, কিন্তু আমি তো ব্লা ব্লা করছি, বুঝেছো? তাহমিদ মাথা নেড়ে বলল, হ্যাঁ, বুঝলাম। অরুণিকা আবারও বলল, ওরা 3টে দুষ্ট ছেলে। ইমনও এখন দুষ্ট হয়ে গেছে। ও এখন ইভানের মতোই আমাকে বকা দেয়। ইমন ভ্রুকুচকে বলল, এই, ও কি বলছে তোদের কানে কানে? অরুণিকা বেঞ্চে পা ঝুলিয়ে বসে বলল, বলবো না, এটা আমাদের সিক্রেট। আহনাফ অরুণিকার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, আমরাও তোমার ক্লোলেস কথা শুনতে আগ্রহী নই। তখনই আরাফ এলো। আরাফ এসে অরুণিকার পাশে বসে পড়ল। তারা অনেকক্ষণ টুকটাক কথা বলল। তাদের ক্লাসে ঘটা হাস্যকর কথাগুলো ভাগাভাগি করলো। চা নাস্তাও করলো। এবার ইমন সিদ্ধান্ত নিল যাওয়ার আগে সায়ন্তনীকে সব জানিয়েই যাবে। তাই সে হঠাৎ উঠে দাঁড়ালো। সায়ন্তনীর সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। সায়ন্তনী বলল, ইমন কি বলবে? এদিকে ইভান ছাড়া বাকিরা উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। ইমন বলল, আই এম সরি শান্তি, আমি তোমাকে ভালোবাসি না। ইমনের মুখে এমন কথা শুনে শান্তনীর বুকটা খালি হয়ে গেল। সে কাপা কণ্ঠে বলল, কি বলছো ইমন? ইমন বাকি কথাগুলো শান্তনীকে বলল। শান্তনী সব শুনে বলল, আমি তো তোমার সাথে অভিনয় করিনি। আমার ভালোবাসা মিথ্যা ছিল না। আমি জানি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি কি সত্যি মাউসিয়াতের সাথে নতুনভাবে সব শুরু করেছো? ইমন মাথা নেড়ে হ্যাঁ বলল। শান্তনী ধপ করে বেঞ্চে বসে মুখটা হাত দিয়ে ঢেকে রাখল। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। সে এতগুলো মানুষের সামনে কাঁদতে চায় না, তবুও পারছিল না। তার মনে হচ্ছিল শরীরের আবরণ না থাকলে সব ছিটকে বেরিয়ে পড়তো। তার গলাটা ভারী ভারী লাগছিল, ভালোভাবে নিঃশ্বাসও ফেলতে পারছিল না। অরুণিকা ধীর পায়ে শান্তনীর সামনে এসে দাঁড়ালো। তারপর ইমনের দিকে তাকিয়ে জোর গলায় বলল, তুমি একদম ভালো না। তুমি আপুকে কাঁদালে কেন? তুমি জানো আপু কত ভালো। ইমন হাঁটু গেড়ে শান্তনীর সামনে বসে পড়ল। বলল, আমি অনেক বড় অপরাধ করেছি হয়তো।
সায়ন্তনী মাথা তুলে ছলছল চোখে ইমনের দিকে তাকাতে ইমন কথা থামিয়ে দিল। সায়ন্তনী বলল, অপরাধ করনি, পাপ করেছো, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আমার মা আর ভাই ছাড়া কেউ নেই। আমার মা মুসলিম আর বাবা হিন্দু ছিল। তারা সবাই বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল। তারপর বাবা একদিন আমাদের রেখে চলে যায়। সবার বিরুদ্ধে গিয়ে তারা বিয়ে করেছিল, তাই দাদা নানার পরিবারের কেউই আমাদের মেনে নেয়নি। তারপর থেকে আমাদের জায়গা বস্তিতে হয়েছিল। আমি কোনো ধর্মই পালন করতাম না। আমি কখনোই ভাবিনি আমার জীবনে ভালোবাসা আসবে। ভালোবাসার জন্যই তো আজ এত কষ্ট হচ্ছে আমাদের। এরপর তোমাকে ভালো লাগার পর মাকে বললাম মা মুসলিম হব। মাও তাই চাইতো। এরপর ধর্মান্তর হওয়ার পর আল্লাহর কাছে তোমাকে চাইতাম, পেলামও, কিন্তু এভাবে তো পেতে চাইনি। সরি শায়ন্তী। সরি? এই দোকানে বসেছি, আজ পর্যন্ত কেউ স্পর্শ করতে পারেনি আমাকে। তুমি তো আমার শরীরে দাগ লাগিয়ে দিয়েছো ইমন। ইভান বলল, কি বলছো এসব সায়ন্তনী? এগুলো এখন খুব স্বাভাবিক। আরাফ ইভানকে থামিয়ে দিয়ে বলল। তুই চুপ কর। সায়ন্তনী ইভানের সামনে এসে বলল, তোমাদের মতো পুরুষের কাছে স্বাভাবিক, আমাদের মতো মেয়েদের কাছে অনেক বেশি কিছু। ভালোবাসার অর্থই প্রেমিকাকে স্পর্শ করা না। আমি এটাই শিখেছি, কিন্তু দোষ তো আমার। আমি বাধা দেইনি, কারণ আমি তো ভাবতাম অন্তত ইমন প্রতারণা করার মতো ছেলে না। কিন্তু সব প্রতারকই তো ভালো সেজেই প্রতারণা করে। ইমন বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও শায়ন্তী। না ইমন, আমি তোমাকে আটকাবো না। তুমি চলে যাও, আমার সামনেও আর এসো না। কিন্তু আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ আমি অভিনয় করিনি। ভালোবাসলেও অভিনেত্রীর খেতাব পেয়েছি শুধু তোমার জন্য। এখন যাও এখান থেকে, আর এই দোকানে পাশে আসবে না। অরুণিকা সায়ন্তনীর হাত ধরে বলল, আপু তুমি রাগ করো না। সায়ন্তনী হাত ছাড়িয়ে নিয়ে বলল, যাও তুমিও। আমি চাই না আমার কষ্টগুলো তোমার উপর আসুক, কিন্তু সত্য তো এটাই, মেয়েরাই এই সমাজে বেশি প্রতারিত হয়। তোমার সাথে এমন। ইমন সায়ন্তনীকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ শায়ন্তী, তুমি খারাপ কথা বলো না। ইভান রাগী কণ্ঠে বলল, তুমি এসবের মধ্যে অরুণিকাকে কেন টেনে আনছো? সায়ন্তনী বলল, আমি শুধুই উদাহরণ দিলাম, এতেই এত খারাপ লাগছে? তবে ভাবো, সত্যতা তো আমার সাথে ঘটেছে, আমার কেমন লাগছে? তুর্য অরুণিকার হাত ধরে ইমনের দিকে তাকিয়ে বলল, তোর তামাশাগুলো তুই একাই শেষ কর। আরাফ আর ইমন ছাড়া সবাই চলে গেল। সায়ন্তনী বলল, তোমরাও যাও। ইমন চলে যেতে আরাফ সায়ন্তনীর কাছে এসে বলল, শান্তনী, কিছু কি বলার বাকি আছে? জীবনে কি কি আরেকবার সুযোগ দেওয়া যায় না? আমি প্লিজ আরাফ, যাও, আমি আর নিতে পারছি না। আরাফ মাথা নেড়ে চলে গেল। আরাফ চলে যাওয়ার পর শান্তনী দোকান বন্ধ করে ভেতরে ঢুকে ডুকরে কেঁদে উঠল। দুই হাত তুলে বলল, আমি তোমার কাছে ইমনকে চেয়েছিলাম, এখনো সেই চাওয়া থেমে থাকবে না। আমি আমার ভালোবাসার ভিক্ষা চাই। আমি জোর করব না, কাউকে জোর করব না। কিন্তু এমন কি হওয়া সম্ভব না ও নিজে আমার কাছে ফিরে আসবে? শান্তনী কাঁদতে কাঁদতে বলল, আমি ওকে কিভাবে ভুলে থাকবো, কিভাবে মেনে নেব যে এইসব অভিনয় ছিল? আমি তো অভিনয় করিনি, ভালোবেসেছিলাম, খুব ভালোবেসেছিলাম। তুর্য আর আহনাফ ইভানের উপর খুবই ক্ষুব্ধ। তুর্য রাগী কণ্ঠে বলল, তুই ইমনের পক্ষ নিচ্ছিস? তুই কি পাগল হয়ে গেছিস? ইভান বলল, আমার যা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। ইমন মৌসিয়াতকে ভালোবাসে, তাহলে আমি কেন ওকে শান্তনীর ব্যাপারে ভাবতে বলবো? আহনাফ বলল, অবশ্যই ভাবতে বলবি, সম্পর্কে গিয়েছিল কেন? তুর্য ইমনের কাঁধে হাত রেখে বলল, ভাই, সায়ন্তনীর জন্য তোর একটুও খারাপ লাগছে না? আরেকবার ভেবে দেখ, মেয়েটা তোকে সত্যিই ভালোবাসে। মাউসিয়াত আর সায়ন্তনী দুজনের মধ্যে সায়ন্তনী তোর জন্য বেশি উপযুক্ত। ইভান তুর্যকে থামিয়ে দিয়ে বলল, তুই আবার এসব শুরু করেছিস? তুই কি প্রেমগুরু নাকি মনীষী?
সবসময় তুই এর জন্য ও ভালো হবে, এ ভালো হবে, এই জ্ঞান দিতে থাকিস। তুই নিজের মাথায় তেল দে। ইমনের ব্যাপারে নাক গলাবি না। আমি ইমনের বড় ভাই, আমি জানি ওর জন্য কি ভালো কি খারাপ। এবার তাহমিদ বলল, ইভান, তুই তুর্যের সাথে এইভাবে কথা বলছিস কেন? ও তো ভুল কিছু বলেনি। আমরা জানি তুই ইমনের বড় ভাই, কিন্তু আমরা কি ওর খারাপ চাইবো? আহনাফ বলল, তোর এসব তামাশাগুলো কখন বন্ধ করবে? মাউশিয়াত, সায়ন্তনী, এই দুইটা মেয়েকে নিয়ে তোরা যেভাবে মিটিং করছিস, মনে হচ্ছে তোর এদের উপরে পিএইচডি করবে। এই বাসায় কি আর কোনো বিষয়ে কথা হবে না? ইভান বলল, তুই চুপ কর আনহাফ, তোর জ্যোতি এসে আমাদের জীবনে কম ঝামেলা বাঁধায়নি। আহনাফ দাঁতে দাঁত চেপে বলল, অন্তত আমি ওর বিষয়ে এভাবে সালিশ বসানি। আমি ওই মেয়েটাকে চুপচাপ সহ্য করে যাচ্ছিলাম, কাউকে বলিনি যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। এবার ইমন বলল, এটাই আহনাফ, আমিও এটাই বলতে চাইছি। শান্তি ভালো, কিন্তু আমার জন্য উপযুক্ত না। ওর সাথে আমি মানসিক শান্তি পাই না। কেন পাই না আমি নিজেও জানি না। হয়তো মাউশিয়াতকে ভালোবাসি তাই। আহনাফ এবার চুপ করেই রইল। মনে মনে সে বলল, ঠিকই তো, আমিও তো জ্যোতির সাথে মানসিক শান্তি পাইনি। হয়তো একটু বেশি পসেসিভ ছিল, কিন্তু আমিও তো ওকে ভালোবাসতে পারিনি, কারণ আমি তো। আহনাফ এবার অরুণিকার দিকে তাকালো। অরুণিকা তাহমিদের পাশে বসে বসে তাদের ঝগড়া দেখছে আর ক্যান্ডি খাচ্ছে। ইভানের কথা শুনে আহনাফের মনোযোগ আবারও আগের জায়গায় ফিরে গেল। ইভান বলল, তোরা সবাই আনহাফকে জোর করে ওই মেয়ের সাথে বন্ধুত্ব করিয়েছিলি, ওকে প্রেম করতে বাধ্য করেছিস, কিন্তু আনহাফ তো ওর সাথে ভালো ছিল না। তাহলে সময় নষ্ট তো আনহাফেরই হয়েছিল। আরব ছাড়া আমরা কেউ এটা দেখিনি যে আহনাফ জ্যোতিকে ভালোই বাসে না। এটা দেখেছি জ্যোতি আহনাফের ব্যাপারে কতটা ডেডিকেটেড। ভাই, এক পক্ষে ডেডিকেশন দিয়ে সম্পর্ক চালানো যায় না, আর জোর করে কারো মনোযোগ পাওয়া যায় না। তাই আমাদের উচিত মন যেটা বলে সেইটাই করা। আজ নিজের মনের কথা শুনলে ভবিষ্যতে কারোর উপর দোষ দেওয়ার সুযোগ থাকবে না, কাউকে ভালো কিছুর ক্রেডিট দিতে হবে না। আমি ভালো আছি, এটা আমার জন্যই যথেষ্ট। ইভানের কথায় সবাই নীরব হয়ে গেল। হঠাৎ তুর্য বলল, অন্তত এটা মিথ্যা না যে তুই নিজেই চাস না সায়ন্তনী আর ইমনের কোনো সম্পর্ক থাকুক। ইভান তুর্যের দিকে ভ্রু কুঁচকে তাকালো। তুর্য আবারও বলল, যদি ইমন সায়ন্তনীকেই ভালোবাসতো তবুও তুই এই সম্পর্কটা মেনে নিতি না। ইমন সহ সবাই তুর্যের দিকে তাকালো। ইভান বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, নিতাম না, কারণ ও আমাদের স্ট্যাটাসের না। তুর্য হেসে বলল, এটাই আমি শুনতে চেয়েছিলাম। এই কথা বলে তুর্য চলে যেতে নেবে তখন ইভান বলল, বাবা মা বেঁচে থাকলে কখনো এমন সম্পর্ক মেনে নিত না, আর ওদের অবর্তমানে ইমনের অভিভাবক আমি। তুর্য পেছনে ফিরে বলল, সমস্যাটা এই জায়গায় ইভান, বাংলাদেশে ফিরলে ইমনের স্ত্রী মৈত্রী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির 30% অংশ পাবে। একটা বস্তির মেয়ে এই দায়িত্ব কিভাবে নেবে? মাউশিয়াত শিক্ষিত, স্মার্ট, এই দায়িত্ব মাউশিয়াত সহজে নিতে পারবে। ইভান তাহমিদের দিকে তাকালো। তুর্য বলল, তাহমিদ আমাকে কিছুই বলেনি ইভান। ওই দিন তোদের কথাগুলো আমি সব শুনেছি। সুরের জগতে থাকলেও আমি আশপাশের সব খেয়াল রাখি। ইভান বলল, হ্যাঁ, এটাই বাস্তবতা। তোর কথায় এখন আমাদের ভালোবাসতে হলে স্ট্যাটাস দেখে ভালোবাসতে হবে। ইভান, আমি আজ বুঝেছি আমাদের গ্রুপের এত শত্রুতা কেন ছিল। আজ বুঝেছি একটা পরিবারকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার কারণটা কি। এবার রাগী কণ্ঠে বলল, কি বলতে চাইছিস তুই? এসব নিয়ম আর এসব স্ট্যাটাসই আমাদের প্রধান শত্রু। আমার কেন যেন মনে হচ্ছে আরোপা ফুফির কারণেই সেই রাতটি মৈত্রী গ্রুপের জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। আরোপা ফুফি আত্মহত্যা করার পর থেকেই এই ঘটনাগুলো ঘটেছিল। কেন ফুফি আত্মহত্যা করেছিল? কারণ কেউই তার ওই ছেলের সাথে সম্পর্কটা মেনে নেয়নি। ওই ছেলেকে যা ইচ্ছে তাই শুনিয়ে প্রহরী ডাকিয়ে সভাঘর থেকে সেদিন ধাক্কা দিয়ে বিদায় করেছিল। কারণ ফুফির নামে থাকা সম্পত্তির অংশগুলো যাতে ওই ছেলে ওর বংশের নামে না হয়। আহনাফ বলল, তোকে সব কে বলেছে? গিটারে সুর তুলতে ব্যস্ত থাকলেও আমি সেই রাত এখনো ভুলিনি। শুধু তোরাই ভুলে যাচ্ছিস। রোজা শুরু হয়ে গেছে। রোজা নিয়ে অরুণিকার অনেক আগ্রহ। সে এক সপ্তাহ আগে থেকে ট্যাঁ ট্যাঁ করছিল যে সে রোজা রাখবেই রাখবে। তাই আরব সেহেরের সময় তাকে ডেকে তুলল। ঘুম ঘুম চোখে খুব উৎসাহের সাথে সে ভাত খেল। তারপর আবারও ঘুমিয়ে পড়ল। আজ রোজা রেখেছে, তাই স্কুল যাবে না, তাহমিদের সাথেই বাসায় থাকবে। বাকিরা যার যার কাজে বেরিয়ে পড়ল। কিন্তু সারাদিন সে তাহমিদের সাথে এত বকবক করলো যে তার গলাটাই এখন শুকিয়ে গেছে। তাহমিদ বলল, থাক, তুমি ছোট মানুষ, তোমার রোজা রাখতে হবে না, পানি খেয়ে ফেলো, যাও।
অরুণিকা মলিন মুখে বলল, আমার 11 হয়ে গেছে, আর 11 হলে রোজা রাখতে হয়। তো তুমি বারবার পানি খাবে কেন বলছো? আর বলবো না। তাহমিদ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি ঘুমিয়ে পড়ো, যাও। তুমি আমাকে কোরআন শেখাবে না? তুমি তো বললে শেখাবে। তোমাকে আগে অক্ষর শেখাতে হবে। আমি আলিফ বা তা সা সব পারি, জবর জের পেশ দিয়েও বলতে পারি। ও বাড়িতে শিখেছিলাম, মনে নেই? আচ্ছা, দুপুরে শেখাবো, ঠিক আছে? আচ্ছা চলো এখন আমরা খেলি। তাহমিদ অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, অরুণিকা, আমার ঘুম আসছে, প্লিজ বোন তুমিও ঘুমাও, আমাকেও একটু ঘুমোতে দাও। এরপর দুপুরে বাকিরাও বাসায় ফিরল। তারপর একটু বিশ্রাম করে নামাজ দোয়া সেরে ইফতারি তৈরিতে লেগে পড়ল। ওদিকে অরুণিকা হাত পা মিলে বিছানায় শুয়ে রইল। আরাফ তার হাত ধরে তাকে টেনে তুলে বলল, আগে তো নামাজ শিখতে হবে, রোজা তো আর একটু বড় হলেও রাখতে পারতে। এখন উঠো, তুমি আসরের নামাজ পড়েছো? অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, আমি তো পারি না। কাল শিখিয়েছিলাম, মনে নেই? অনেক কঠিন, আমি সব ভুলে গেছি। তাহমিদ হুইল চেয়ার ঘুরিয়ে অরুণিকার রুমে এসে বলল, যাও, আমি শিখিয়ে দিব, এখন উজু করে আসো। অরুণিকা উৎসাহ নিয়ে লাফিয়ে লাফিয়ে ওয়াশরুমে গিয়ে উজু করে এলো। তারপর টেবিল থেকে কোরআন এনে বলল, এখন শুরু করব? অরুণিকা, আগে নামাজটা তো শিখতে হবে, কোরআন পরে শিখিও। না, আমি এটাই করব। নামাজ শিখবে না? পরে শিখবো, বললাম তো। তাহমিদ বিড়বিড় করে বলল। নিচে যা বলছে তাই করবে। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, কি বললে তুমি? কিছু না। তাহমিদ নামাজে দরকার হবে সেই সূরাগুলোই বারবার অরুণিকাকে শেখাতে লাগলো। অরুণিকা একটু পর থেমে গিয়ে বলল, তুমি শেষে চলে গেলে কেন? এগুলো পড়বো না? আগে এই সূরাগুলো শিখে মুখস্থ করতে হবে, তারপর বাকিগুলো পড়তে পারবে। যদি ভুলে যাই? তাই তো বারবার পড়াচ্ছি। অরুণিকা পা ধাপিয়ে বলল, অনেক কঠিন এগুলো। ইভান ড্রয়িং রুম থেকে চেঁচিয়ে বলল। এই মেয়ে এত কথা বলে কেন? অরুণিকা ইভানের কথা শুনে এবার জোরে জোরে পড়তে লাগলো। আহনাফ রান্নাঘর থেকে বেরিয়ে ইভানকে উদ্দেশ্য করে বলল, এক ধমকে সোজা হয়ে গেছে, তুই গিয়ে ওকে পড়া। তাহমিদ রিসনিক। ইভান বলল, আমি পড়াতে গেলে পড়া কম, কান্না করে চোখের পানি ফেলে বেশি। তাহমিদের ধৈর্য আছে, ওই পড়াক। ইফতারির সময় সবাই গোল হয়ে বসলো। অরুণিকা খাবারের প্লেট ভর্তি করে ফেলেছে। ইমন বলল, তুমি সব খেতে পারবে তো? অরুণিকা মুচকি হেসে বলল, হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি সব খাবো। দেখবো তো, পুরো প্লেট যেতে খালি দেখি। আজান দেওয়ার পরই ইফতারি শুরু করলো। অরুণিকা অল্প একটু ছোলা আর পেঁয়াজু খেয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। তারপর আস্তে করে 1 চামচ ছোলা আরাফের প্লেটে তুলে দিল। আরাফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা অন্যদিকে তাকিয়ে পেঁয়াজু খাওয়ার ভান ধরল। ইভান রান্নাঘরে যেতেই সে কিছু পেঁয়াজু আর বেগুনি তার প্লেটে দিয়ে সবাইকে ইশারায় চুপ থাকতে বলল। ইমন বলল, কেউ একজন বলেছিল আমি সব খাবো। অরুণিকা মুখ ছোট করে বলল, না, আমি তো খেতামই, কিন্তু পরে ভাবলাম আমি এখনো ছোট, আমার তো এত শক্তি লাগবে না। তোমরা তো মোটা মোটা বই পড়ো, অনেক কাজ করো, তাই তোমাদের খাওয়াচ্ছি। আচ্ছা পণ্ডিত মশাই, এবার যা খেতে পারেন তা তো অন্তত খান। অরুণিকা পেটের ওপর হাত রেখে বলল, আর একটু খেলে আমি ঠুস করে ফেটে যাব। ইভান রান্নাঘর থেকে আসতেই অরুণিকার মুখটা চুপসে গেল। সে আবারও চামচ হাতে নিয়ে ছোলাগুলোকে প্লেটের মধ্যেই ঘোরাতে লাগলো। আরাফ অরুণিকার জন্য আলাদা প্লেটে হালিম তুলে রেখে তার হাত থেকে চামচ নিয়ে বলল, থাক, জোর করে খেতে হবে না, পরে খেও, আমি তোমার জন্য তুলে রেখেছি, যাও এখন রেস্ট করো। রোজা শুরু হওয়ার পর থেকেই ইফতারির পর প্রতিদিন শতাব্দী বাসায় চলে আসে। আর 6 জনই অরুণিকাকে শতাব্দীর কাছে রেখে তারাবি পড়তে চলে যায়। রোজা রেখে সকালে ক্লাস, বিকালে কাজ, রাতে তারাবি পড়ার পর কারো শরীরে বিন্দুমাত্র শক্তি অবশিষ্টই থাকে না। এদিকে সায়ন্তনী দোকান বন্ধ রাখেনি, কারণ এটাই তার জীবিকার পথ। আর আরাফও প্রতিদিন দূর থেকে এসে সায়ন্তনীকে দেখে চলে যায়। দিন দিন সায়ন্তনী শুকিয়ে যাচ্ছে। আরাফের খুব ইচ্ছে করে তার পাশে বসে 2 দণ্ড কথা বলতে, কিন্তু কোনোভাবেই সাহস পায় না। কয়েকদিন পর তারাবি পড়ে বাসায় আসার পর সবাই বসার ঘরে এক জায়গায় বসে পড়ল। শতাব্দী চুল ঠিক করতে করতে বলল,
আমি যাচ্ছি তাহলে। তুর্য বলল, একটু বসো, আজ এত তাড়াহুড়ো করছো কেন? মা ফোন করেছে, বলেছে বাসায় পিসিমা আসবেন। আসলে আসবে। না বাবা, তুমি বোঝো না এসব। এত রাতে বাইরে থেকে ফিরলে অনেক বকাবকি করবেন। এখানে এসেছো বলবে? শতাব্দী মুখ বাঁকিয়ে বলল, পিসিমা মা বাবার মতো এসব মানবে না গো, উল্টো মায়ের কান ভরবে। এমনিতেই স্কুল পাশ করার পর থেকে বিয়ে বিয়ে করে মাথা খেয়ে ফেলছে। আমার তো ছোট বোন আছে, আমার বিয়ে দিলেই তো তার বিয়ে দেবে। আর পিসিমার কাছে জগতের সব পুরুষের খোঁজ পাওয়া যাবে, ডাক্তারবাবু, ইঞ্জিনিয়ার মশাই, দারোগা বাবু। তুমি যেই পাত্র চাইবে একেবারে চুটকির মধ্যে খুঁজে এনে দেবে। তাও বাবা তোমাদের খুব ভালোবাসে, আর ছোট সখী তার চোখের মণি, তাই আমাকে এখানে আসতে দেয়। মাকেও তো বাবাই রাজি করিয়েছিল। তাহমিদ বলল, তোমার বিয়ে দিয়ে দিবে নাকি? দিয়ে দেবে বললে তো দেওয়া যায় না, আমি মানলেই তো হবে। কিন্তু সোজা সাপটা চলাফেরা করলেই তো আমার কথার মান থাকবে নাকি? দেরি করে বাসায় ফেললে তাড়াতাড়ি ভাগিয়ে দেবে। তুর্য হেসে বলল, মিষ্টি মশাই, তুমি একটু শক্ত হয়ে বসো। আমি শতাব্দীকে তাড়াতাড়ি বাসায় দিয়ে আসি, নয়তো তুমি হুইল চেয়ার ছাড়াই আগেই শ্বশুর বাড়িতে চলে যাবে। তাহমিদ রাগী দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। তুর্য চোখ মেরে বলল, আরে বসে বসে কি বিয়ের আনন্দ পাবে? তাই বলছি, তুমিও না উল্টোটাই বুঝো। শতাব্দী লাজুক হেসে তাহমিদের দিকে তাকালো। তাহমিদ হুইল চেয়ারটি উল্টো দিকে ঘুরিয়ে নিল। পরদিন সেহেরি করে ঘুম থেকে উঠতে উঠতেই সবার দুপুর হয়ে গেছে। আরাফ বিছানা থেকে মাথা তুলে অরুণিকার রুমের দিকে তাকালো। দেখলো বিছানায় অরুণিকা নেই। আরাফের বেড থেকে সরাসরি অরুণিকার বিছানাটা দেখা যায়। রাতে অরুণিকাকে ঘুম পাড়িয়ে সে ড্রয়িং রুমে চলে আসে। তারপর করিডোরের বাতিটা জ্বালিয়ে দেয়, যাতে মাঝরাতে ঘুম ভাঙলে অরুণিকা ভয় না পায়। তবে যদি অরুণিকার ঘুম ভাঙে, সে সুরসুর করে ড্রয়িং রুমে এসে বসে থাকবে। কখনো কখনো আরাফ আর ইভানের বেডের মাঝখানেই যেই খালি জায়গা থাকে সেখানেই শুয়ে পড়বে। আর আরাফ ও ইভান মেঝেতেই আলাদা বিছানা করে ঘুমায়। এদিকে আরাফ বিছানা ছেড়ে উঠে সোজা অরুণিকার রুমে চলে এলো। এসে দেখলো অরুণিকার চেয়ারে 2 পা তুলে হাঁটুতে মুখ গুজে চুপচাপ বসে আছে। আরাফ তার কাছে এসে বলল, অরু, তুমি কখন উঠেছো? অরুণিকা ছলছল চোখে আরাফের দিকে তাকালো। আরাফ ব্যস্ত কণ্ঠে বলল, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? আরাফের কণ্ঠ শুনে ইমন রুমে ঢুকলো। সে অরুণিকার পাশে বসে বলল, অরুণিকা, কাঁদছো কেন তুমি? তারপর আরাফকে জিজ্ঞেস করলো, কেউ বকা দিয়েছে নাকি? আরাফ বলল,